আমরা দেখে 1 মিনিট ওয়েট করে বাকিরা জয়েন করে নেয়, দেন শুরু করতেছি। ম্যাগনাস ফোর্সটা দেখলাম সব অবজেক্টের জন্য অনেক বেশি কমন, এখন ওগুলো সব রিলেট হচ্ছে অনেক সুন্দরভাবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, কোয়ান্টা ইফেক্ট নিয়ে বলবো, সমস্যা নাই। এই কোয়ান্টা ইফেক্টটা আমাদের ডিসকাস এমনি করছিলাম ওই লেকচারে, বাট বলে দিব, ঠিক আছে তাজওয়ার? আর ওই যে ম্যাগনাস ফোর্সের ওই জিনিসগুলো দেখার পরে এখন ওই যে এমন আজব আজব বলগুলা যে সুইং খায় ফুটবলের, আর যেই বলগুলোর মুভমেন্ট যেগুলো নর্মালি এক্সপ্লেন করা যাইতো না, যে মনে হয় যে এখানে তো কোনো বাতাস নাই, যে কোনো উইন্ড নাই, তো তাইলে পরে এগুলা এরকম বাঁকা তেরা হচ্ছে কেন, বা বলগুলো এরকম সুইং খাচ্ছে কেন, তো এইসব প্রত্যেকটা জিনিসই আসলে ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করা যায়। যে ফিজিক্স গার্লের ভিডিওটার মধ্যেও ছিল না আরো, যে বলটাকে এরকম হ্যাঁ ভাই। কাট করে, তো প্রত্যেকটা জিনিসই আমাদের ম্যাগনাস ফোর্স দিয়ে এইসব জিনিসগুলো দিয়ে। এইখানে আমাদের তাজওয়ার বলটা যখন নাকি স্পিনাররা, যে আমাদের ক্রিকেট বলের যে কথাটা বললা, এটা স্পিনাররা যখন নাকি বলটা ছাড়ে তাদের হাতের স্পিনের জন্য ওইটাতে আমাদের ম্যাগনাস ফোর্সের কাজে দেয় স্পিন দা বল। কিন্তু আবার এখানে আমাদের ক্রিকেট বলটা একটু ডিফারেন্ট, বিকজ তার মধ্যে আবার সিম আছে না, সেই সিম মুভমেন্টেরও কিন্তু একটা ব্যাপার থাকে, যে সিমের ওখানে হিট করতেছে নাকি না, বুঝছো? বাংলাদেশের বলাররা আসলে সিম মুভমেন্ট তেমন বেশি পেসাররা ইউজ করে না, যেটা খুবই স্যাড। মুস্তাফিজ আছে, ও করে, কিন্তু এরকম ফাস্ট যে বলার গুলি আছে, তাসকিন এন্ড ওরা, হ্যাঁ, বার্নলিজ ইকুয়েশন ওগুলো এক্সপ্লেন করব, সমস্যা নাই। এটা যদিও সিলেবাসে নাই, ওটা এমনিতেই দিছিলাম, তাও ওগুলো এক্সপ্লেন করব। আমাদের তো ভিডিওস গুলি সবার দেখা হয়েছে, তো ওগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে কথা বলবো, সমস্যা নাই। তো বুঝতে পারছো তাজওয়ার? সো ওখানের মধ্যে আমাদের বলের স্পিনের জন্য, যে বলটা যে ঘুরতেছে ওইটার জন্য অন এয়ার একটা স্পিন খাবে, আর বলটা বাউন্স করতে সময়, যে গ্রাউন্ডে হিট করতে সময় তখন যে মুভমেন্টটা হয় ওইটা আরো বলের স্পিনের জন্য, প্লাস সিমটা কোথায় যে হিট করতেছে ওইটার উপরে। ওইটার জন্য দেখো না যে কতগুলি ওরকম আগে এখনো তো করছে, ওই যে ডেভিড ওয়ার্নার ওরা যে টেম্পারিং করতো না, যে বল টেম্পারিং করতো, যে ওই দড়িগুলা ছিঁড়ে ফেলতো সিমের, তো তাহলে যেন ওরকম মুভমেন্ট গুলা আনইভেন হয়, যে এরা স্পিনাররা যখন নাকি বল করবে তো ওইটা সিমে, নর্মালি সিমে হিট করলে যেমন টাইপের মুভমেন্ট হওয়ার কথা ওইটা থেকে অনেক ডিফারেন্ট হয়, এমন টাইপের। যেগুলো অনেক মজার মজার ব্যাপার আছে, ক্রিকেট ফুটবল এরকম স্পোর্টস এর অনেকগুলা জিনিস মজা করে এক্সপ্লেন করা যায় এই ফিজিক্স নিয়ে যদি আমরা কথা বলতে থাকি। দেন এই যে মোমেন্টাম নিয়ে, যে তুমি যদি মনে করো ডাউন দা গ্রাউন্ড বলটা হিট করতে যাও, তো তখন তোমার কি হয়, চেঞ্জ ইন মোমেন্টাম কিন্তু অনেক বেশি হয়। কিন্তু ডাউন দা গ্রাউন্ড হিট না করে তুমি যদি কি করো, বলটা পিছে খেলো, যে তোমার লেগ সাইডেরও পিছে, তো তখন ওখানের মধ্যে কি হয়, ইউ আর ইউজিং দা মোমেন্টাম অফ দা বল, তো তাহলে তোমার ফোর্স এক্সার্ট করা লাগতেছে কম। কিন্তু তখন আবার ওখানে আমাদের টাইমিং ইস্যু নিয়ে চলে আসে। তো অনেক অনেক ফ্যাক্টর আছে, এইসব আছে, প্রত্যেকটা ব্যাপারই মজা। তো এটা মজা করে পড়লে মজা, মজা করে না পড়লে পরে আর কি বলবো। আচ্ছা ভাই, তুমি যে হ্যাঁ, ভিডিওগুলো দাও, হ্যাঁ, বা তুমি যে ভিডিওগুলো দাও ইয়ার জন্য মেসেঞ্জারে, হ্যাঁ, ওগুলা কি সবগুলা একেবারে ম্যান্ডেটরি ভাবেই দেখতে হবে, নাকি একটা দুইটা মিস গেলে সমস্যা নেই? না না, এগুলা তো যেগুলিতে এগুলা তো দেখতে হবে, এগুলা দেখা লাগবে, দেখে ওগুলা দিয়ে রাখতেছে। ওইটা দিছে কেন, যে গত 2 উইকে আমাদের বেসিক্যালি কি গেছে, ওয়ার্কশিট সলভিং এ এন্ড এই যে টেস্ট গুলা নেওয়া হয়েছে ওগুলার ইয়ে হয় না, কি বলে, হ্যাঁ হ্যাঁ, ওয়ার্কশিট দিছে, তারপর টেস্ট দেন সলভিং। টেস্টের সলিউশন নেওয়া হয়েছে, তো ওগুলার জন্য আমাদের লেকচার ক্লাসগুলো একটু কমে যাচ্ছে। তো লেকচার ক্লাসগুলো কমে যাওয়াতে আমাদের তো সিলেবাস একটু পিছায় পড়বো। তো এটা যেন না হয়, তো এর জন্য ওই সিলেবাসটা অন ট্র্যাকে রাখার জন্য প্রিভিয়াস ব্যাচের ভিডিও গুলা দিয়ে রাখতেছি। তো তাহলে যেন তোমরা এটা দেখে, এই যে ক্লাসে এখন যে এক্সপ্লেন করব ওই চ্যাপ্টারটা, যে প্রিভিয়াস ব্যাচের ভিডিও দিছে কয়টা, 3টা, তাই না? 3টা ভিডিও, আর ওগুলার মধ্যে যে 5টা অন্য চ্যানেলের ভিডিও, ওগুলা তো ছোট ছোট, ওগুলা এমনিতে দেখে ফেলা যায়, বুঝছো? তো এখানের মধ্যে কাজটা কি, ওই ভিডিওগুলি, হ্যাঁ, সমস্যা হলো সবগুলি দেখা যায় না, এর জন্যই তো অনেক আগে দিয়ে রাখছিলাম, 1 উইক আগে, বুঝছো? 1 উইক আগে দিয়ে রাখছিলাম, তাহলে যেন তোমরা ওই টাইমটা বানায় নিতে পারো দেখার জন্য। ওকে, তো এটা একটা কাজ, যে তোমাদের একটু
এই ভিডিওগুলো যদি তাহলে দেখা না হয় তো তাহলে পরে লেকচার ওইভাবে করে ক্লাস নেওয়া হবে যে তোমাদের জন্য আবার নতুন করে ক্লাস নেওয়া হবে। বাট এইটার জন্য তোমাদের ইউনিট 1 শেষ হইতে একটু টাইম বেড়ে যাবে আর কি, যে নরমালি ওই ভিডিওগুলো দেখে ফেললে ওদের 3টা লেকচার আমাদের 2টা বা 1টা লেকচারের মধ্যে কভার হয়ে যাইতো যদি তোমরা এক্সট্রা বাসায় দেখে ফেলো। তো তাহলে আমরা কোয়েশ্চেন পেপার সলভিং এন্ড এগুলোর জন্য বেশি টাইম পাবো। কিন্তু যদি তোমরা ওইটা না করো, ক্লাসে আমি করাইতে পারবো, ওইটা আগের ক্লাস আবার করাইতে হবে, বাট তোমাদেরই আর কি দিন বেশি লাগবে ওগুলো শেষ করাতে। বুঝতে পারছো? আচ্ছা, তো তাহলে আমাদের যে টপিকটা ফ্লুইড ফ্লো, আছে দাঁড়াও প্রিভিয়াস বছর একটা পিন করে রাখছি, এটা দেখতে। ওকে, আমাদের ফ্লুইড মুভমেন্ট হলো এই টপিকটা। ঠিক আছে, আমরা এর থেকে ফার্স্ট আছি পাঁচবার। 21 ব্যাচে তারা এই সময় এখনো করতেছিল আর কি, মোমেন্টাম করতেছিল এরকম। ওদেরটা ওরকম টাইম মতনই শেষ হয়েছে, বাট আমাদেরটা কি হবে, আরো টাইম আগে আগে শেষ হবে। তো তাহলে we can actually spend more time in giving tests and doing question paper solving আর কি। বুঝতে পারছো? এই যে ওদের ওই লেকচার ভিডিও গুলো যে দিছি, দাঁড়াও 1 মিনিট, যে লেকচার ভিডিওস গুলো যে দিছে দেখছো, এটা ডেট কবে? ওদের ব্যাচ আর তোমাদের ব্যাচ, ওদের ব্যাচ একই সাথে, যে জুনেই শুরু হয়েছে। তো ওদেরটা 17 সেপ্টেম্বরে যে লেকচারটা, ওইটা কিন্তু আমরা এই অগাস্টের লাস্টের দিকেই করে ফেলতেছি। তো তার মানে আমরা কিন্তু 2 উইকের চেয়ে বেশি আগায়, বুঝছো? তো এটা আগাইতে পারছি বিকজ আমরা ওই ভিডিওস গুলি দেখে কভার করতেছি। যদি কভার না হয় তো তাহলে পরে আমি করাই দিব, আবার সমস্যা নাই। ওকে, সো যেই কথাটা বলতেছিলাম, এটা প্রিভিয়াস ব্যাচেরই যেই লেকচারস গুলো লেখা, যেটা তোমরা ভিডিওতে পাইছো। আমি একটা ফার্স্ট অফ অল সামারি দিব, এন্ড যাদের যাদের যেখানে যেখানে প্রবলেম ফেস করছো ভিডিও দেখতে সময়, যে একজনের কোয়ান্টা ইফেক্ট নিয়ে, আরেকজনের হলো কোনটা জানো, বার্নৌলিজ ইকুয়েশনটা নিয়ে, তো এগুলা নিয়ে ডিসকাস করব। আর কারো কি স্পেসিফিক কোনো কোয়েশ্চেন আছে ভিডিওগুলি দেখার পর, যে ভিডিওগুলি দেখার পরে কোন একটা স্পেসিফিক কিছু বুঝো নাই অর সামথিং? এই জিনিসটা দেখা লাগবে, মিসাইল যখন নাকি স্পিন করে, মিসাইলের স্পিনটা কিন্তু তোমার ডিরেকশনে, কি বলে, এই প্লেনে, কি বলে, জিনিসটা কি বলবো, যে তোমার প্লেন অফ মুভমেন্টটা দেখা লাগবে। তোমার বলটা যে আমরা দেখছিলাম, এই যে ম্যাগনাস ফোর্সের এখানে বলের মুভমেন্ট আর বলের স্পিনটা দেখছিলাম, কি বল যাচ্ছে এইদিকে এন্ড স্পিন করতেছে ইদার ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। নাও তোমার বলটা যদি কি করে, বলটা যেই দিকে যাচ্ছে, ঠিক আছে, বলটা যেই দিকে যাচ্ছে ওইটার পারপেন্ডিকুলার ডিরেকশনে, ওটা পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি স্পিন করে, তো তাহলে পরে কিন্তু আমাদের দুই এন্ডেই, ঠিক আছে, দুই এন্ডেই আমাদের সমান টাইপের মুভমেন্ট হবে এয়ারের। তোমার মিসাইলের যে রোটেশনের কথাটা বললো, যে মনে করো কোন একটা গান ফায়ার করছো, তো গান ফায়ার করলে পরে বুলেটটা যে যায়, তো বুলেটটার স্পিনটা কোন দিকে হয়, বুলেটটা তোমার ডিরেকশন অফ মুভমেন্টের সাথে পারপেন্ডিকুলার দিকে এরকম রোটেট করতে থাকে না? জি হ্যাঁ। তো তাহলে ওইটার জন্য তোমার মুভমেন্টটা লেফট এন্ড রাইট সাইডে দোনোটাকে ওরকম নরমালি ক্যান্সেল আউট করে দেয়। তো ওইরকম টাইপের স্পিন করার, যে ডানে বামে সরার কথা না, তাও এটা নিয়ে আমরা দেখতে তাহলে হবে একদম স্ট্রেট যায়। হ্যাঁ, ওইটা স্ট্রেট যায়, যেদিকে ট্র্যাজেক্টরি ওইদিকে ওরকম স্ট্রেট যাওয়ার কথা, জাস্ট গ্র্যাভিটির জন্য। আর যদি উইন্ড থাকে, উইন্ডের ইফেক্ট আলাদা, কিন্তু গ্র্যাভিটির জন্য আর নরমালি ট্র্যাজেক্টরি যেরকম যাওয়ার কথা ওইভাবে করে যাবে, বুঝছো? জি ভাই। ওকে, সো তাহলে আমরা যেই কথাটা বলতেছিলাম এখানে মধ্যে খেয়াল করো। ফার্স্ট অফ অল, স্পিনের রিজনটা, কার স্পিনের রিজনটা, বলটার যেটা ম্যাগনাস ফোর্সে দেখাইছে নাকি মিসাইলেরটা? দুইটাই বলতে গেলে। আচ্ছা ঠিক আছে, ওইটা যখন ম্যাগনাস ফোর্সে যেতে আসতেছে তখন বলবো নি। ওকে,
আচ্ছা, সো লেটস স্টার্ট দ্য টপিক। ফার্স্ট অফ অল, টাইপস অফ ফ্লুইড ফ্লো। ফ্লুইড ফ্লো আমাদের নরমালি দুই টাইপের, কি কি? ল্যামিনার ফ্লো, অর এটাকে স্ট্রিমলাইন ফ্লো বলা হয়, আর আরেকটা হলো টার্বুলেন্ট ফ্লো। এই যে ডায়াগ্রাম দুটো আঁকছি, তোমরা তোমাদের বুকলেটের কোশ্চেনের মধ্যে ওরকম দেখবা যে তারা এরকম ডায়াগ্রাম দুইটা আঁকার জন্য স্পেস দিয়ে দিচ্ছে, ফ্রি ফ্রি মার্ক, যে জাস্ট এই ডায়াগ্রাম গুলো আঁকলে পরে তোমরা 2 মার্ক পেয়ে যাবা। বুঝতে পারছো? খুবই ইজি ডায়াগ্রাম গুলি আঁকা। ল্যামিনার ফ্লোতে কি হয়? ল্যামিনার ফ্লোতে দ্য লেয়ার্স আর প্যারালেল উইথ ইচ আদার। তো দুইটা প্যারালেল লাইন, তারা কি কখনো একজনের সাথে আরেকজন মিট করবে অর ইন্টারসেক্ট করবে? দুইটা প্যারালেল লাইন তো কখনো দে ডোন্ট মিট উইথ ইচ আদার। সো তাহলে এখানে লেয়ার্স গুলি কি হবে না? the layers will never mix up with one another. তো তাহলে এখানের মধ্যে আমাদের যে প্রপার্টিজ গুলি যেগুলো লিখে রাখছিলাম, কি কি ছিল? ল্যামিনার ফ্লো আমাদের লো ভেলোসিটির সময় হয়, লেয়ার গুলি একজনের সাথে আরেকজন মিক্স আপ হয় না, তো এর জন্য কি হয় না? there are no abrupt changes in speed and direction. ওকে, বাট টার্বুলেন্ট ফ্লোটা কি? যখন নাকি তুমি বেশি স্পিডে মুভ করবা, তখন হোয়াট হ্যাপেন্স? দ্য এয়ার লেয়ার্স গেট মিক্সড আপ উইথ ওয়ান অ্যানাদার। তো একটার সাথে আরেকটা এরকম মিক্স আপ হয়ে গেলে তো তখন কি হবে? র্যান্ডম কতগুলি এরকম ভেলোসিটির চেঞ্জ আসবে। ওকে, এটা একটা দেখাইলেই হবে, এডি কারেন্ট এরকম একটা দেখাইলে পরে এনাফ। বুঝছো? একটা দুইটা এরকম দেখাই দিবা যে মিক্স আপ হচ্ছে। ওকে, আর টার্বুলেন্ট ফ্লো কখন হয়? হাই ভেলোসিটিজে, যখন নাকি কি লেয়ার্স গুলি একটার সাথে একটা মিক্স আপ হয়ে যাবে, তো তখন কি ইট উইল কজ অ্যাব্রাপ্ট চেঞ্জেস ইন স্পিড এন্ড ডিরেকশন। নাও এখানের মধ্যে দেখো, যদি কোনো এরকম মিক্স আপ না হয় তো তাহলে কি করে না? কোনো এডি কারেন্ট ফর্ম করে না। এই এডি কারেন্ট টার্মটা তোমাদের আসলে ট্রান্সফরমার করছো না ও লেভেলসে থাকতে সময়, যে ট্রান্সফরমারে কি করে? হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ ও লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ ওরকম কনভার্ট করতে পারে আর ট্রান্সফর্ম করতে পারে। ওখানের মধ্যে কি এডি কারেন্টের নাম শুনছো? ট্রান্সফরমারের ওখানে যেই ভোল্টেজটা ইনডিউস হয় এন্ড ওই ভোল্টেজ ইন্ডাকশনের সময় যে কারেন্টটা আসে, ওই কারেন্টটা আসলে কিন্তু এডি কারেন্ট ফর্ম করে। এন্ড এই এডি কারেন্ট খুবই ডেঞ্জারাস। এই এডি কারেন্টের জন্য অনেক হাই হিটিং ইফেক্ট অফ কারেন্ট হয়, যার জন্য কি হতে পারে? কোনো মেটাল পর্যন্ত মেল্ট হয়ে যেতে পারে। তো এটার জন্য কিন্তু ট্রান্সফরমারের ডায়াগ্রাম যদি খেয়াল করে থাকো তোমরা, ট্রান্সফরমারে আমরা একটা আয়রন কোর দেই না মাঝে, যে মাঝে এরকম একটা আয়রনের কোর থাকে, এন্ড আয়রনের কোরের অ্যারাউন্ডে কি থাকে? প্রাইমারি ওয়্যার আর প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েল এরকম র‍্যাপ আপ করা থাকে। কিন্তু এইটা তোমরা ডায়াগ্রামটা যদি ভালো মতো খেয়াল করে থাকো, ওখানে মধ্যে দেখবা কি যে দা আয়রন কোর, এটা কিন্তু বলা হয় মোর স্পেসিফিক্যালি ল্যামিনেটেড আয়রন কোর। ঠিক আছে, আয়রন কোরটা কি থাকে? এরকম এক্স্যাক্টলি আবিদ, এটা কি থাকে? এরকম ল্যামিনেটেড থাকে। ল্যামিনেটেড থাকে কেন? সো দ্যাট আমাদের কারেন্টের কি পায়? কারেন্টটা উল্টা পাল্টা সব ডিরেকশনে মুভ না করে যেন স্পেসিফিক একটা পাথ পায় এরকম ফ্লো করার জন্য। তো তাহলে যেন এরকম টেম্পারেচারটা ডেঞ্জারাস ভাবে বেড়ে না যায়। হ্যাঁ হ্যাঁ, এটাও সারিয়া। তো তাহলে এই এডি কারেন্ট টার্মটা ওখানেও শোনার কথা, যেটা কি অ্যাব্রাপ্ট কারেন্ট, বেসিক্যালি এরকম ওয়ার্লপুলের মতো ক্রিয়েট করে। ওকে, সো ল্যামিনার ফ্লোতে যেহেতু কোনো মিক্স আপ হয় না, কিছু হয় না, প্যারালাল থাকে, তো ওখানে কোনো এডি কারেন্ট ফর্ম করে না। কিন্তু কি হয়? টার্বুলেন্ট ফ্লোতে এই জায়গার মধ্যে এডি কারেন্ট ফর্ম করবে। অলরাইট, তো তাহলে এই ব্যাপারগুলি গেছিল। দেন আমরা ফ্লুইড ফ্লো এর এই ব্যাপারে কি করছি? স্টুডেন্ট বুকের থেকে ফার্স্টে দুইটা প্যারাগ্রাফ রিডিং করছিলাম। এরপরে কাজটা কি? স্টুডেন্ট বুকের ওখানের মধ্যে দেখছিলাম যে একটা পাইপের ভিতর দিয়ে, ঠিক আছে, একটা পাইপের ভিতর দিয়ে যে সাইড ভিউ দেখতেছি, যে ওয়াটার যখন ফ্লো করে তো তখন এইরকম ভাবে দেখা যায়। কি দেখা যায়? যে একদম সেন্টারের দিকে ওয়াটারের লেয়ারটা সবচেয়ে সামনের দিকে আগানো, আর পাইপের গায়ের সাথে যে লেয়ার গুলি লাগানো আছে ওগুলি কি একটু পিছায় আছে। তো এই ব্যাপারটা কেন? তো এই জিনিসটা আমাদের এক্সপ্লেন করা যায় কি টাইপ অফ ফ্রিকশন দিয়ে, যে সলিড সলিড ফ্রিকশন, সলিড লিকুইড ফ্রিকশন এন্ড লিকুইড লিকুইড ফ্রিকশন। তো এখানের মধ্যে ব্যাপারগুলা কেমন? যে দুইটা সলিডের মধ্যে যতটুকু ফ্রিকশন কাজ করবে, ওই একটা সলিডের সাথে আরেকটা লিকুইড যদি দাও, তো এখন লিকুইড কি মোর মোবাইল,
মানে কি ফ্লো করতে পারে বেসিক্যালি। সো ওই লিকুইডটা কি করবে, সলিডের সাথে লিকুইডের ফ্রিকশনটা রিলেটিভলি কম হবে। কার থেকে কম? সলিডের থেকে কম। দেন সলিড লিকুইডের থেকে কম ফ্রিকশন কার মধ্যে? লিকুইডের মধ্যে। কিন্তু এখানের মধ্যে আমাদের কয়টা ব্যাপার আছে কি, রিলেটিভ ভেলোসিটি নিয়ে কয়টা কাজ আছে। রিলেটিভ ভেলোসিটির কাজ কেমন, যে তুমি একটা ফাস্ট মুভিং লেয়ার অর তোমার মুভমেন্টের স্পিড বেশি থাকার কথা, বাট ওয়েন ইউ আর ইন কন্ট্যাক্ট উইথ আ লো ভেলোসিটি লেয়ার, যে তুমি যদি কোন একটা আস্তে আস্তে মুভ করতেছে এরকম একটা লেয়ারের কন্ট্যাক্টে থাকো, তো তখন কি হবে, ইট উইল ড্র্যাগ ইউ ডাউন। ওকে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ওয়াসিও। সো ইভেন বিটুইন লিকুইড, তাদের মধ্যে ওই লেয়ার বাই লেয়ার এই ব্যাপারগুলি কাজ করে, বুঝছো? সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, দেখো তো আমরা এই ব্যাপারটাকে কিভাবে এক্সপ্লেন করতে পারি, যে এই জিনিসটা পরে তোমাদের ওই রিফ্র্যাকশনের কথাবার্তাও বলছিলাম, যে ডিপ ওয়াটারে আমাদের স্পিডের ভ্যালু বেশি আর শ্যালো ওয়াটারে আমাদের স্পিডের ভ্যালু কম। তো প্রত্যেকটা জিনিসই কি করা যায়, এই ফ্রিকশনের কনসেপ্টটা দিয়ে এক্সপ্লেন করা যায়। ব্যাপারটা কেমন, দ্য লেয়ার্স দ্যাট আর ক্লোজেস্ট টু দ্য পাইপ ওয়াল, তারা কি একটা সলিড সারফেসের সাথে কন্ট্যাক্টে, সো হোয়াট হ্যাপেন্স, তাদের সাথে ফ্রিকশনটা হবে কি বেশি। সো সিন্স ফ্রিকশন ইজ গ্রেটার, তাদেরকে তো একটা পুশিং ফোর্স দেওয়া হচ্ছে। মনে করো কোন একটা ট্যাপের সাথে পাইপের লাইন দেওয়া, তো ট্যাপ থেকে কি করতেছে, পানিগুলাকে ফোর্স করতেছে টু গো থ্রু দা পাইপ। তো ট্যাপ থেকে তারা ফোর্স পাচ্ছে সবগুলা লেয়ার সমান সমান, কিন্তু একদম বর্ডারে যে দুই এন্ডে বা পাইপের ওয়ালের সাথে যে লেয়ার্স গুলি কন্ট্যাক্টে আছে, তারা কি করবে, দে উইল এক্সপেরিয়েন্স দ্য গ্রেটেস্ট অ্যামাউন্ট অফ ফ্রিকশন, বিকজ এটা কি সলিড লিকুইড ফ্রিকশন, তো ওই লেয়ার গুলির স্পিড হবে সবচেয়ে কম। দেন তাদের থেকে উপরের যে লেয়ার গুলো, যেটা কি ডিরেক্টলি ওই পাইপের ওয়ালের সাথে কন্ট্যাক্টে নাই, তো তাদের কি করার কথা, আর একটু হায়ার ভেলোসিটিতে মুভ করার কথা। বাট এই যে লেয়ার গুলা, সরি, এই লেয়ারটা এন্ড এই লেয়ারটা, এই দুইটা লেয়ার কি আছে, এই লো ভেলোসিটি লেয়ার গুলোর সাথে কন্ট্যাক্টে আছে। সো নরমালি তাদের যত ভেলোসিটিতে মুভ করার কথা, এর থেকে কি করে, দে অ্যাকচুয়ালি গেট স্লোয়ার, তারা তাদের একটু স্পিডটা কি হয়, কমে যায়। সো যত তুমি কি করবা, সলিড সারফেসের থেকে দূরে যাবা, তত ইউ উইল বি এবল টু মুভ এট আ গ্রেটার ভেলোসিটি। তো এর জন্য সেন্টার পয়েন্টটা সে কি সলিড সারফেসের থেকে দুই দিক থেকে দূরে, যে নিচের থেকে ম্যাক্সিমাম দূরে, উপরের থেকে ম্যাক্সিমাম দূরে। তো এটা কি একদম সেন্টার লেয়ারটা, তো একদম মাঝের লেয়ারটা এর জন্য কি করে, সবচেয়ে হাই ভেলোসিটিতে মুভ করতে পারে। তো এই জিনিসটার জন্য কি আমাদের পাইপের ক্রস সেকশনটা দেখতে এমন। ব্যাপারটা কি, the further the liquid layer is away from a solid surface, the lesser will be the friction, so the faster it will move. তো এই ব্যাপারটা ছিল আমাদের পাইপের ক্রস সেকশন, যে কেন ওয়াটার এমন ভাবে ফ্লো করে, যে মাঝের লেয়ারের স্পিড কেন বেশি, বর্ডারের লেয়ার গুলা বা সলিড সারফেসের সাথে যেগুলি কন্ট্যাক্টে আছে তাদের স্পিড গুলা কেন কম। দেন সেম আর্গুমেন্ট এখানের মধ্যে করা যায় যে ডিপ ওয়াটার এন্ড শ্যালো ওয়াটারের মধ্যে। এটা তোমরা ওয়েভস এর মধ্যেও পড়ছিলে, মনে আছে, যে ডিপ ওয়াটার থেকে শ্যালো ওয়াটারে যাইতে সময় রিফ্র্যাকশন হয়, এন্ড দ্য রিফ্র্যাকশন অকার্স ওয়্যার, ডিপ থেকে শ্যালোতে যাইতে সময় স্পিড যেহেতু কমে যায়, তো তাহলে হাই ভেলোসিটি থেকে লো ভেলোসিটি মিডিয়ামে গেলে কি হয়, the wave will bend towards the normal, তাই না? সো তাহলে এরকম টাইপের একটা ব্যাপার হয়। তো তার মানে কি, ডিপ ওয়াটারে ভেলোসিটিটা বেশি, শ্যালো ওয়াটারে ভেলোসিটিটা কম। ওয়াই? বিকজ ডিপ ওয়াটারে the layers are on average farther away from the solid surface. So ওভারঅল তুমি যদি স্পিডটা কনসিডার করো, তো তখন দেখবা কি, যে ডিপ ওয়াটারে স্পিডের ভ্যালুটা কি আসবে, বেশি আসবে। এন্ড শ্যালো ওয়াটারে কি, তোমার ওয়াটারের ডেপথ কম। এর মানে কি, তো নয়, শ্যালো ওয়াটারে যেহেতু ওয়াটারের ডেপথটা কম, এর মানে হলো the solid surface is very closer to the topmost layer. তো তার মানে ওখানের মধ্যে কি, the velocity will be relatively lower. বুঝতে পারছো? ওকে, সো এইগুলি ব্যাপার ছিল ফার্স্ট অফ অল আমাদের পড়া। দেন আমরা স্টুডেন্ট বুকের থেকে ওই টার্বুলেন্ট ফ্লো এন্ড ল্যামিনার ফ্লো এর এগুলা জিনিস, আচ্ছা
জোয়ার ভাটা কিন্তু ডিফারেন্ট জিনিস, এই টাইডাল মুভমেন্ট আলাদা, বুঝছো তাজওয়া? টাইডাল মুভমেন্টের ব্যাপারটা অন্যরকম, এইখানের মধ্যে আমাদের ফ্রিকশনের ব্যাপারটা না, ঠিক আছে? এগুলো আমাদের অন্য ওয়াটার মুভমেন্ট আর আর্থের মুভমেন্ট, মুনের মুভমেন্ট এন্ড সানের মুভমেন্ট সবগুলার মিলায় দেন টাইডাল মুভমেন্টের কতগুলি কাজ হয়। আচ্ছা, এখানের মধ্যে তোমার একটা ভিসকসিটি নিয়ে একটা কথা লেখা, এই ভিসকসিটি টপিকটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। সো এই ভিসকসিটি ব্যাপারটা পরে দেখতেছি। তো এইগুলা জিনিস রিডিং পড়া হয়েছে, এগুলাতে নরমালি প্রবলেম হওয়ার কথা না। এই যে জিনিসটা বলছিলাম, friction between the outermost layer and the pipe wall means that the layer will only be able to move slowly. তো তাহলে the next layer will experience friction and slow moving with the slow moving outermost layer. তো এর জন্য কি ফ্রিকশন ফোর্স কম, বিকজ লিকুইড এর মধ্যে, কিন্তু কি হবে আউটারমোস্ট লেয়ারের থেকে স্পিডটা বেশি, কিন্তু এর উপরের লেয়ারের থেকে আবার স্পিডটা কম। শিয়ার মানে ব্যাপারটা হলো যে তোমার মনে করো কতগুলো এরকম, these are few layers, ওকে? তুমি মনে করো এটা হলো একটা ডেক অফ কার্ডস। এখন একটা ডেক অফ কার্ড কে তুমি যদি এরকম একটা রুটি বেলতে সময় আমরা কি করি, আমরা একটা শিয়ার ফোর্স দেই। শিয়ার ফোর্সটা এট আ টাইম কি করে, the shear force at a time causes a compression and a tension, ঠিক আছে? একদিকে সে ছোট করে, আরেকদিকে সে কি করে বড় বানায়। যে মনে করো রুটি বেলতে সময় এই জিনিসটা কি করি আমরা, যে একটা ফোর্স দেই, তো তখন এটা কি হয়, তার থিকনেসটা কমে যায়, কিন্তু তার লেন্থে এরকম কি করে একটা ইনক্রিজ আসে, তাই না? জি ভাই। তো তাহলে এরকম হলো একটা ব্যাপার। তো এইখানে যে ডেক অফ কার্ডের মধ্যে যদি একটা শিয়ার ফোর্স দাও, সো হোয়াট উইল হ্যাপেন, লেয়ারস গুলি তোমার এরকম মুভ করবে। তো শিয়ার ফোর্সের এই ব্যাপারটা তোমার থেটা দিয়ে, ট্যান থেটা দিয়ে ওরকম ভাবে বের করা হয়। শিয়ার ফোর্সের ব্যাপারটা আমাদের আগে লেভেলসে ছিল অল্প হলেও, কিন্তু এই জিনিসটা বাদ দিয়ে দিছে, ওকে? তো নরমালি এখানে শিয়ার ফোর্সটা হলো কি এরকম লিকুইডের মধ্যে এমন একটা ফোর্স যেটা কি করতে চায়, লিকুইডের শেপটাকে ডিফর্ম করতে চায় বেসিক্যালি। আচ্ছা, এরপরে স্ট্রিম লাইনিং, যে এরকম লেয়ারস গুলি প্যারালাল থাকে, এগুলা ব্যাপার নিয়ে টার্বুলেন্ট ফ্লো কেমন হয় ওই জিনিসটা। টার্বুলেন্ট ফ্লো এর এখানের মধ্যে যে ব্যাপারটা আমাদের সবার জানা লাগবে, যে ল্যামিনার ফ্লো হয়, আমরা কি বলছি যে ল্যামিনার ফ্লো অকার্স এট লো ভেলোসিটি, ঠিক আছে, ভালো কথা। কিন্তু দেয়ার ইজ আ লিমিট, যে তোমার আজীবন কি হবে না, ল্যামিনার ফ্লো হবে না। তোমার ভেলোসিটির একটা লিমিট আছে, বা একটা ভেলোসিটির ভ্যালু আছে, যেখান থেকে কি হয় এই ভেলোসিটির কম হইলে পরে ল্যামিনার ফ্লো হবে, এই ভেলোসিটিটাকে এক্সিড করলে পরে কি করা শুরু করবে, টার্বুলেন্ট ফ্লো হওয়া শুরু করবে। না না, tan theta is equal to a by g, ওই জিনিসটা আলাদা, বুঝছো? আবে এটা না, ওটা ডিফারেন্ট। মাহিনকে কিছু বলতে চাও? তোমার মাইক বারবার আনমিউট হচ্ছে, মিউট হচ্ছে। ওকে, তো তাহলে টার্বুলেন্ট ফ্লো এর যে কথাটা বলতেছিলাম, ওই যে আমাদের একটা কি আছে, দেয়ার ইজ আ লিমিট, যে তুমি একটা সার্টেন স্ট্রিমলাইন ডিজাইনের কিছু করে রাখছো, তো এখন ওইটার জন্য একটা সার্টেন কি থাকবে, লিমিট থাকবে, যে এত ভেলোসিটির কম ভেলোসিটিতে মুভ করলে ল্যামিনার হবে, এই ভেলোসিটিটাকে এক্সিড করলে টার্বুলেন্ট ফ্লো হওয়া শুরু করবে। কিন্তু এই লিমিটটাকে কি করা যায় রাফিন, এই লিমিটটাকে আমরা এলিভেট করতে পারি বা বাড়াইতে পারি। হাউ? বাই মেকিং আ মোর অ্যারোডাইনামিক অর মোর স্ট্রিমলাইন ডিজাইন, ওকে? তো তাহলে ওই জিনিসটা, যে আগে মনে করো এই এক্সাম্পলটা তো বলছিলাম মনে হয় সুইমিং এর সময়, যে তুমি নরমাল অ্যাটায়ার পরে, যে জিন্স এন্ড গেঞ্জি পরে তুমি যেই ল্যামিনার আর টার্বুলেন্ট মধ্যে তার ট্রানজিশন যে ভেলোসিটিটা পাবা, এর থেকে তুমি কি করতে পারো, সুইম স্যুট যদি পরো, তো তখন কি হবে, you will be able to swim at a greater speed but still not have turbulent flow occurring around you. So তাহলে ওই জিনিসটা কি, by changing the shape, or যত অ্যারোডাইনামিক ডিজাইন করব তত আমাদের কি হবে, ল্যামিনার থেকে টার্বুলেন্টে শিফট করার
লিমিটটা বাড়বে আর কি। এমন টাইপের জিনিস ছিল। তো ফ্লুইড মুভমেন্টের মধ্যে আমাদের বেসিক্যালি এই জিনিসগুলো স্টুডেন্ট বুকে লেখা, যতটুকু স্টুডেন্ট বুকে লেখা এই জিনিসগুলো আমরা এক্সপ্লেন করছি। এখন তোমাদেরকে এক্সট্রা যে কয়টা জিনিস দেওয়া হয়েছে, একটা কি, একটা হলো আমাদের ম্যাগনাস ফোর্সের যে এক্সপ্লেনেশন, তো ওখানের মধ্যে যে স্পিনের কাজগুলো, তো ওগুলো নিয়ে আমরা কথা বলবো এখন। এন্ড আরেকটা হলো তোমাদের লিফট ফোর্স, যেখানের মধ্যে কোয়ান্টা ইফেক্টের ওই ব্যাপারটা আছে, এখানের মধ্যে আমরা দেখি। তো এখানের মধ্যে কাজটা কি, যে ম্যাগনাস ফোর্সের জিনিসটা কি হয়। ম্যাগনাস ফোর্সের ব্যাপারটা হলো এরকম, ওইটাই আলাদিন ও যে আসলে কখন কি চাইতো, ওই জিনিসটা বুঝতে পারলে ওই সায়েন্টিস্ট গুলা মারা যেত না, বুঝছো মুতাসিম? আচ্ছা, তো তাহলে যে কথাগুলি বলতেছিলাম এখানে আমাদের থেকে দেখো, ফার্স্ট অফ অল, যখন নাকি কোনো একটা অবজেক্ট এরকম কি করবে, স্পিন করবে, এখন স্পিনটা আমাদের কি করতে পারি, উই ক্যান ডেলিবারেটলি মেক দ্য অবজেক্ট স্পিন। হাউ? যে মনে করো আমরা কোন একটা অবজেক্ট ছাড়তে সময় হাতটা যদি এরকম ঘুরায় ছাড়ি, ঠিক আছে, এখানের মধ্যে কতগুলি বলে না, কি বলে, মুস্তাফিজের বোলিং ক্লিপ দেখছো না সবাই, যে ওখানে মধ্যে সে কি করে, সে কিন্তু বলটা ছাড়তে সময় কি করে, ব্যাক অফ দ্য রিস্ক ওরকম একটা সুইং দেয়। তো তাহলে বলটা কিন্তু অন এয়ার মুভমেন্টের সময় কি থাকে, একটা স্পিনের মধ্যে থাকে। তো এই স্পিনটা দেয় কেন, স্পিনটা দেয় তাহলে যেন কি হয়, এই এয়ার মুভমেন্টের সাথে স্পিন মুভমেন্টের কলিশনের জন্য, বা এয়ারের সাথে স্পিন মুভমেন্টটা মিলে কি করবে, ইট উইল চেঞ্জ দ্য ডিরেকশন অফ দ্য বল, যে বলটা যেদিকে মুভ করবে ওই ডিরেকশনটা চেঞ্জ করে দেয়। হাউ? ম্যাগনাস ফোর্সের ব্যাপারটা কি ছিল, তোমার একটা বল মনে করো স্টিল এয়ার অ্যাজ ইন যে এয়ার মুভ করতেছে না, ওকে, বা অন্য কোনো বাতাস নাই, বেসিক্যালি কোনো উইন্ড নাই বা কোনো ব্রিজ নাই, ওকে। সো একটা অবজেক্ট যেদিকে যাবে, যে মনে করো নরমালি বাইরে কোনো বাতাস নাই, কিন্তু তুমি যদি রিকশায় উঠো, রিকশা যখন চালানো শুরু করে তখন কি আমাদের গায়ে একটা বাতাস লাগে না? সো ওই যে গায়ে যে একটা বাতাস লাগতেছে, ওই বাতাসটা আসলে আসতেছে কই থেকে, আমরা কি রিকশা উঠলে তখন বাতাস যে উইন্ড ফ্লো করা শুরু করে? নো, উইন্ড তখনও নাই, কিন্তু কি আছে, এয়ার পার্টিকেলস গুলি তাদের জায়গা মতো ছিল। হোয়াট উই আর ডুইং, উই আর কামিং টুয়ার্ডস দ্য এয়ার পার্টিকেলস। সো রিলেটিভ টু আস, যে আমরা যদি আমাদেরকে স্টেশনারি ধরি, সো হোয়াট উইল হ্যাপেন, আমরা যদি যাই এইদিকে, আমাদের কাছে মনে হবে যে এয়ারটা কি করতেছে, আমাদের অপোজিট ডিরেকশনে মুভ করতেছে, এরকম মনে হবে। তাই যে এখানে আমরা যে ডায়াগ্রামটা আঁকছি, ডায়াগ্রামটা সবাই যদি একটু খেয়াল করো, ব্যাপারটা কেমন, the ball is moving towards this direction from left to right, okay, বলটা কোন দিকে যাচ্ছে, the ball is, sorry, বলটা এটা বলছি, the ball is going towards right, তো বলটা যাচ্ছে রাইটে। তো তাহলে রিলেটিভ টু দা বল, যে বলের রেসপেক্টে এয়ারটা কোন দিকে মুভ করতেছে, অপোজিট দিকে হবে নাকি শারিয়া? জি ভাই। তাহলে বল মুভ করতেছে টুয়ার্ডস রাইট, তো রিলেটিভ টু দা বল মানে কি, বলটাকে রেফারেন্স ধরলে বলের রেসপেক্টে এয়ারটা যাচ্ছে কোথায়, লেফটে। আচ্ছা, এখন বলটা যদি কোনো স্পিন না করতে পারো, বলের যদি কি না থাকতো, বলের যদি কোনো স্পিন না থাকতো, তো তাহলে সিম্পলি বলটা কি করতো, লেফট থেকে রাইটে যাইতো, এখানে কোনো সমস্যা না। কিন্তু চেঞ্জের ব্যাপারটা কোথায় আসে, when there is spin, স্পিন অ্যাজ ইন কেমন স্পিন করতেছে বলটা, আমরা যেটা আঁকছি এখানে বলটা মুভ করতেছে কি, আর বলটা স্পিন করতেছে কি, ক্লকওয়াইজ ডিরেকশনে, তাই না, যে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ওইদিকে কি করতেছে, বলটা স্পিন করতেছে। সো বলটা যদি এদিকে স্পিন করে, যে দেখো ব্লু কালার দিয়ে ড্র করা আছে, এই যে দিস আর দা ডিরেকশনস অফ স্পিন। তো এখন স্পিনিং ডিরেকশনটা তোমাদের একটা ব্যাপার বোঝা লাগবে, ব্যাপারটা কেমন, এগুলো এরকম ডিটেলসে তোমাদেরকে আঁকতেও দিবে না কিছু না, আমি জাস্ট ব্যাপারগুলো একটু প্রিন্সিপাল গুলি বুঝা রাখতেছি, তো তাহলে যেন আজকুবি না লাগে যে কেন
এরকম সুইঙ্গিং ফোর্স কাজ করবে। তো ব্যাপারটা কেমন, দ্য বল ইজ মুভিং টুয়ার্ডস রাইট, সো অ্যাজ আ হোল, ওকে, তো অ্যাজ আ হোল দ্য বল or the object is moving towards right. স্পিনিং ডিরেকশনটা যদি দেখো, টপ অফ দ্য বল কোন দিকে স্পিন করতেছে, the top of the ball is going towards right and the bottom of the ball is going towards where, যদি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করে তো তাহলে বটম অফ দা বল কোন দিকে যাচ্ছে, the bottom of the ball is going towards left, ঠিক আছে। সো এখানের মধ্যে কাজটা কি, বলটা যদি এরকম স্পিন করে তো তখন কাজটা কি হবে, যেই দিকে বলের ভেলোসিটি আর যে বলের স্পিন, এটা দেখো ডিরেকশনস অফ স্পিন এন্ড এয়ার ফ্লো, তো স্পিন হচ্ছে টুয়ার্ডস রাইট, এয়ার ফ্লো হচ্ছে কোন দিকে, টুয়ার্ডস লেফট। সো তাহলে এদিকে কি বলের স্পিনিং ডিরেকশন আর এয়ার এর যেই ফ্লো, এই দুটা কি সেম ডিরেকশনে নাকি অপোজিট ডিরেকশনে, বল স্পিন করতেছে টুয়ার্ডস রাইট আর এয়ার যাচ্ছে টুয়ার্ডস লেফট, সো তাহলে পরে তাদের ডিরেকশনটা তো অপোজিট, তাই না তাজওয়ার, বলটা ক্লকওয়াইজ মুভ করতেছে না, সো টপ অফ দা বল ইজ গোয়িং টুয়ার্ডস রাইট and air is going where, the air is going towards left, so তাহলে the directions are opposite, so তাহলে ডিরেকশন গুলো যদি অপোজিট হয় so তাহলে ওখানে কি the velocity will be lower, আর বটম অফ দা বলে ওখানের মধ্যে কাজটা কি হচ্ছে, বটম অফ দা বলে the air is going from right to left and বলটা যেহেতু ক্লকওয়াইজ মুভ করতেছে, so এই যে বলটা যেহেতু ক্লকওয়াইজ মুভ করতেছে, so bottom part of the ball is spinning towards left and air টাও কোন দিকে towards left, তো এটার জন্য কি হবে, there the velocity will be higher। তো এখানের মধ্যে কাজটা কি হয় দেখো, এক্সপ্লেনেশনটা লেখা ছিল কেমন, the higher velocity layer tends to stick with the ball surface so it goes up, এই যে এখানের মধ্যে আমাদের কোন ব্যাপারটা চলে আসে, কোয়ান্ডা ইফেক্ট, ওকে। আচ্ছা, তাজওয়ারের এই কোয়ান্টা ইফেক্ট নিয়ে কোশ্চেন ছিল, এখন ওর নামটা নিব, সাথে সাথে চলে গেছে, আচ্ছা আবার চলে আসছে, ওকে তাজওয়ার তোমাকে খুঁজতেছিলাম মাত্র, আবার চলে গেছিলা। সো যে কথাটা বলতেছিলাম যে এই জায়গাটাতে কি চলে আসছে, তোমার ওই কোয়ান্টা ইফেক্টটা চলে আসছে, যে এখানে আমাদের ব্যাপারটা কেমন, যে কোয়ান্টা ইফেক্টটা হলো, দাঁড়াও গ্রুপের মধ্যে একটা স্ক্রিনশট পাঠিয়ে, এটা শারিয়ারকে পাঠিয়েছিলাম, ও কোশ্চেন করছিল, ওইটা দেখলে পরে বুঝতে পারার কথা, 1 মিনিট। ওকে, সো গ্রুপের মধ্যে ওই স্ক্রিনশটটা ফরওয়ার্ড করছি, তো এখানের মধ্যে ব্যাপারটা কেমন, যে when a surface is brought close to the jet, ওই যে জেটটা মানে কি, যে দিক থেকে ওই যে ফ্লুইডটা ফ্লো করতেছে আর কি, this restricts the entrainment in the direction, entrainment এর ব্যাপারটা কেমন, entrainment জিনিসটা কিন্তু আমাদের মুভমেন্টের সাথে রিলেটেড, ঠিক আছে। entrainment এর কাজটা কি, entrainment এর জিনিসটা হলো তোমার টেম্পোরাল লকিং, ঠিক আছে, যে এখানের মধ্যে কোন একটা সিস্টেমের মোশনে কি করবে, তোমার কয়েকটা ডিফারেন্ট কনটেক্সটে আমাদের এই অ্যানসারটা দেওয়া যায়, যেগুলো তোমার গুগলে সার্চ করলে পরে যেটা এখন দেখতেছি যে কি জিনিস, যে দিস প্রসেস ইজ আ ইউনিভার্সাল ফেনোমেনন দ্যাট ক্যান বি অবজার্ভড ইন ফিজিক্যাল এন্ড বায়োলজিক্যাল সিস্টেম, যে আমাদের এই পেন্ডুলাম ক্লকস এর মধ্যে, দেন বায়োলজিক্যাল সিস্টেম যে ফায়ারফ্লাইজ ওখানের মধ্যে, এখানের মধ্যে এন্ট্রেনমেন্টটা কি, a temporal locking process in which one system motion or signal frequency entrains the frequency of another system, মানে এটা তোমার অ্যাডহেশনের মতো একটা ব্যাপার কাজ করে, যে দুইটা ডিফারেন্ট সারফেসের মধ্যে যে অ্যাট্রাকশনটা, তো এখানের মধ্যে তোমার এয়ার এর লেয়ার, যে ওই যে এয়ার যে মুভ করতেছে ওইটা কি করে বলের সারফেসের সাথে স্টিক করে থাকতে চায়, তো ওই জিনিসটাকে এখানে বলা হচ্ছে কি ওই এন্ট্রেনমেন্টের ব্যাপারটা,
যে কি করবে, স্টিক করে থাকার যে টেন্ডেন্সিটা, তো ওইটাকে আমরা কি বলতেছিলাম, কোয়ান্ডা ইফেক্ট। যে as flow accelerates to try balance the momentum transfer, a pressure difference across the jet and the jet is deflected closer to the surface, eventually attaching to it. তো তাহলে ওই যে হাই ভেলোসিটি লেয়ারটা কি করে, it tries to move along with the object, যে অবজেক্টটার সাথে ওই মুভমেন্টটা হচ্ছে, বুঝছো? তো কোয়ান্টা ইফেক্টটা মোরলেস আমাদের এমন টাইপের কাজ। তো এখানে আমাদের ব্যাপারটা কি, ডিরেকশন গুলো যেহেতু এমন, so according to Newton's third law, the Magnus force on the ball will be where, the Magnus force on the ball will be downwards, যে বলটা এয়ারের উপরে কোন দিকে ফোর্স এক্সার্ট করতেছে, বলটা এয়ারের উপর ফোর্স এক্সার্ট করতেছে উপরে। তো তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, বল যদি এয়ারের উপর উপরে ফোর্স দেয়, তো তাহলে এয়ার বলের উপরে কোন দিকে ফোর্স দিবে, নিচের দিকে। সো তাহলে the force will be in the downward direction, বুঝতে পারছো? তো এইটা ছিল আমাদের ম্যাগনাস ফোর্সের ছোট একটা সামারি। ওই ভিডিওতে তো আরো ডিটেইলসে প্রত্যেকটা ড্র করে 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 এক্সপ্লেনেশন দেওয়া আছে। তো এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে এই ম্যাগনাস ফোর্সের এই ব্যাপারটা নিয়ে? আচ্ছা ভাই, স্যার উপরে যেটা আছে ওইটা কি তোমার কার্ভ করে? হ্যাঁ, উপরেরটাও কার্ভ করবে, ওখানের মধ্যে তোমার বলের শেপটার জন্য উপর দিয়ে নিচে দিয়ে দোনো দিকে কার্ভ করবে, কিন্তু তোমার হাই ভেলোসিটি লেয়ারটা কি করে, বলের সাথে স্টিক করতে চায়। তো তখন কি করে, দ্য হাই ভেলোসিটি লেয়ার ইজ পুলড আপ বাই দ্য বল। তো তার মানে বলটা হাই ভেলোসিটি লেয়ারটাকে নিজের কাছে টেনে আনার ট্রাই করতেছে। সো এয়ারের উপরে বলটা তাহলে কি করলো, আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স এক্সার্ট করলো নাকি? জি ভাই। সো তাহলে স্যার আর ভেলোসিটি এটা কি আপওয়ার্ডস, কোন ভেলোসিটিটা আপওয়ার্ড বুঝি নাই মাহিন। লোয়ার ভেলোসিটি এটা কি আপওয়ার্ডস দেখাচ্ছে? লোয়ার ভেলোসিটি লেয়ার আর হায়ার ভেলোসিটি লেয়ারের এই দুটার মধ্যে, বুঝছো, ওভারঅল তোমার কি হবে, বলটা আপওয়ার্ড একটা ফোর্স এক্সার্ট করবে। তো এই আপওয়ার্ড ফোর্সকে এক্সার্ট করার জন্য এয়ারের উপরে বলটা কি করছে, হরিজন্টাল ডায়াগ্রাম নাকি ভার্টিক্যাল? এইটা তোমার একটা হরাইজন্টাল মোশনের সাইড ভিউ, যে তোমার সামনে দিয়ে একটা বল এরকম স্পিন করে করে যাচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে। তো এটার জন্য বলটার উপরে কি করবে, এয়ার থেকে একটা ডাউনওয়ার্ড পুশ দেওয়া হবে। বুঝছি। ওকে, আরেকজন হাই কেউ কিছু- ভেলোসিটিটা হলো নিচের বাতাস আর লোয়ারটা হলো উপরের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ওকে। তো এরপরে এখানে ওই ফ্রি কিক এগুলা নিয়ে ডিসকাস করা হয়েছিল। তো এরপরে আমাদের যে জিনিসটা আসে ফার্স্টে হলো লিফট ফোর্স, তাই না? এরপরে হলো আমাদের বার্নৌলিজ ইকুয়েশন, ওই জিনিসটা দেখাবো। তো ফার্স্ট অফ অল আমাদের লিফট ফোর্সের ব্যাপারটা, এই যে এখানের মধ্যেই এই আমাদের ইফেক্টটা, বুঝছো, এই কোয়ান্টা ইফেক্টটা এমন একটা ব্যাপার বলে যে সরি, তো যেই এই লেয়ারটা, পার্টটা নতুন না? হ্যাঁ এই পার্টটা নতুন, এই পার্টটা আমাদের নাই আর কি, ঠিক আছে? এই ও, পার্টটা আচ্ছা। আমাদের নাই, জাস্ট এটা ওই একটা স্পেসিফিক কোশ্চেন, যে একটা কোশ্চেন আমরা পাবো, বুঝছো, স্টুডেন্ট বুকে একটা কোশ্চেন পাবো। কোন কোশ্চেনটা, এই যে এক্সাম প্র্যাকটিসে এই কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 8। তো এইটা তোমার জানতেও হবে না যে কেন কোন দিকে ফোর্স এক্সার্ট হচ্ছে, উপরে নাকি নিচে, ঠিক আছে? তো এখানের মধ্যে ফার্স্টে তুমি এটা, এখানে আমাদের প্রজেক্ট, আচ্ছা। তো তাহলে লাস্ট সেশনের সময় যে জিনিসটা বলতে সময় মিটিং শেষ হয়ে গেছে। তো কি ব্যাপারটা ছিল, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা তোমাদের কোশ্চেন পেপারের কোশ্চেন। তো ফার্স্টে প্রজেক্টাইল মোশনের মতো ক্যালকুলেশন করে তুমি এগুলা করবা, এ পার্ট পুরোটা প্রজেক্টাইল মোশন আর এইসবের ক্যালকুলেশন। দেন এখানের মধ্যে দেখা যায় কি, যে তোমার টেনিস বলে, যে টেবিল টেনিস যে খেলে, তা এখন টেবিল টেনিস খেলতে সময় কাজটা কি করা লাগে, হ্যাঁ ওই জিনিসটাও বলবো, যে ওখানের মধ্যে আমাদের এয়ার লেয়ার গুলো যে মুভ করে, ওই ওই ব্যাপারগুলোই কিন্তু তোমাদেরকে যে ভিডিওস গুলো দেওয়া ছিল
ওই ভিডিওস গুলোর মধ্যে এক্সপ্লেন করা, তো ওগুলা নিয়ে আমরা দেখে দেখে আরেকবার বলে দিব একটু পরে, ঠিক আছে? খেলা পারো না তো নয়। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, লেটস সি, যে তোমার এক এন্ড থেকে বলটা কি করতে হবে, আরেক এন্ডে যে ড্রপ করা লাগবে, দেন যেন কি করে অপোজিশন প্লেয়ারের কাছে যায়। যদি তুমি এটা নেটের উপর দিয়ে মারছো কিন্তু এটা কি করে অপোজিট এন্ড অফ দ্য টেবিলে যদি হিটই না করে, যে বাউন্সি যদি না খায়, তো তাহলে তা আউট হয়ে যাবে। তো ক্যালকুলেশন করে কি দেখা গেছে, দেখো তোমার এই নেটের হাইট হলো 15 সেন্টিমিটার, ওকে? সো এট লিস্ট, হ্যাঁ, এট লিস্ট বলটার যদি কি করতে হয়, বলটার যদি এই নেটের উপর দিয়ে যাইতে হয়, যে তুমি যদি নেটে হিট করো তো তাহলে পরে তো আগেই যাও, তো এট লিস্ট ফার্স্টে কি মেনটেন করা লাগবে, দ্য বল মাস্ট গো ওভার দ্য নেট। তো তাহলে যে নেটের উপর দিয়ে যে যাইতে হবে, তো তখন কি করে দেখো, নেটের উপর দিয়ে যাইতে সময়, তো তার মানে হাফ ওয়ে থ্রু দ্য জার্নি দ্য বল ইজ অ্যাবাভ হোয়াট, 15 সেন্টিমিটার হাই। তো তুমি প্রজেক্টাইল মোশন রিলেটেড যে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশনের মধ্যে দেখবা কি, যে হোল জার্নিতে সে মাত্র ফল করে কত, সে ফল করে মাত্র 4 সেন্টিমিটার, মানে ডিপ করে মাত্র কত, 4 সেন্টিমিটার। তো তাহলে কি, তুমি যদি বলটাকে 15 সেন্টিমিটার উপর থেকে হরাইজন্টালিও হিট করো, ঠিক আছে, তো তাইলে পরেও সে কি করবে, তাহলে পরেও ইট উইল not be able to hit the table on the other side of the net, যে নেটের অপোজিট এন্ডে বলটা টেবিলে কি করবে না, বাউন্স খাবে না, তো তাহলে তা আউট হয়ে যাবে। সো গ্র্যাভিটি ইজ নট এনাফ, ওকে, যে গ্র্যাভিটি অ্যালোন ইজ নট এনাফ টু মেক দ্য বল বাউন্স অন দ্য আদার সাইড অফ দ্য টেবিল। সো তাহলে এই জিনিসটা কিভাবে পসিবল, যদি বলটা কি করে, স্পিন করে। তো এই জিনিসটা এখানের মধ্যে আসে, যে the net is 15 centimeter high. Explain how the spin helps the ball hit the table on the other side of the net. তো এই ব্যাপারটা তোমাদের এখানে ম্যাগনাস ফোর্স এর নামও জানতে হবে না, জাস্ট এই ব্যাপারটা যেন তোমরা কোয়েশ্চেন পেপার নিজেরা অ্যান্সার করতে পারো, বা অ্যান্সার করতে সময় তোমাদের যেন মনে না হয় যে ক্লাস করাইতে সময় তো বলে নাই, এখন কোয়েশ্চেন পেপার সলভিং এর সময় বলে যে এই কনসেপ্ট এটা আছে, ওই কনসেপ্ট এটা আছে, এরকম এরকম। তো জাস্ট কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন নতুন নতুন করে কনসেপ্ট এনে তো বুঝানো পসিবল না। তো এর জন্য ফার্স্টে লেকচারের মধ্যে ব্যাপারগুলি কভার করে রাখতেছি, তাহলে যেন তোমাদের কোশ্চেন পেপার সলভিং এর সময় এই যে এইসব কোশ্চেন গুলো নিজেরাই সলভ করতে পারো, বুঝতে পারছো? তো এখানের মধ্যে ম্যাগনাস ফোর্স এর ব্যাপারটা কেমন দেখো, এই যে ডিরেকশন অফ স্পিনটা দেওয়া, এটা কোন ডিরেকশন, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। তো তাহলে ডিরেকশন অফ বল মুভমেন্ট হলো এইদিকে, তো এয়ার ফ্লো এরকম, বল যাচ্ছে হলো টুয়ার্ডস লেফট, সো তাহলে এয়ার মুভমেন্ট হলো টুয়ার্ডস রাইট। তো এটা করে তো তখন কি আসবে, দেয়ার মাস্ট বি অ্যান এক্সট্রা ডাউনওয়ার্ড ফোর্স। তো এক্সট্রা ডাউনওয়ার্ড ফোর্স পাইলে পরে তখন কি পাবে, এক্সট্রা ডাউনওয়ার্ড ফোর্স পাইলে তখন ইট উইল বি এবল টু গো ডাউন। ওকে, আচ্ছা। সো তাহলে প্রত্যেকটা জিনিস আসলে এমনি করে শিখাইতে গেলে তোমাদের সারা জীবন খালি ফিজিক্স ক্লাসই করা লাগবে, বুঝছো? তো এইগুলো হ্যাঁ, আসলে মজা তো। হ্যাঁ, এই ব্যাপারগুলা কতগুলি আছে যে সামনাসামনি ক্লাসে আমরা অনেকগুলি অ্যাক্টিভিটিস করতাম, যেগুলি জিনিস তোমরা আসলে পাচ্ছ না। এরপরে সামনাসামনি ক্লাসে যেসব ট্রিটস গুলি দেওয়া হইতো, ওই ট্রিট গুলাও পাও না। অনলাইন ক্লাসে এগুলো আসলে অনেকগুলো জিনিস মিস যায় তোমাদের, বাট কিছু আর কি করার নাই এখন, যে আচ্ছা, সামনাসামনি ক্লাস। রোটেশনটা কি তোমার ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, এটা বুঝবো কি করে? এটা বলে দিবে, এটা কোশ্চেনের মধ্যে যখন যেখানে দরকার বলে দিবে, যে এই কোশ্চেনে যেরকম ডায়াগ্রামে এঁকে দিছে, তো এরকম বলেই দিবে ও যে কোন দিকে রোটেট করতেছে। আচ্ছা ভাই, এই বাউন্স মানে যে এয়ার যে ফোর্সটা দেয় স্পিনের জন্য, হ্যাঁ ওটা কি সিগনিফিক্যান্ট নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেক সিগনিফিক্যান্ট। এই যে ফুটবল গুলা যে এত বড় বড় সুইং খায়, ওগুলো কিসের জন্য, সাইড থেকে কি কেউ এসে ধাক্কা দিয়ে যায় বা লাথি দিয়ে যায় ফুটবলের মধ্যে? একটা ফুটবল আর কিক যদি মনে করো যাচ্ছে ফুটবলটা এদিকে, অনেক স্মুথ, হ্যাঁ, তাহলে কি এমন হবে? এই স্মুথনেস এর জন্য নাও হইতে পারে না? স্মুথনেস এর জন্য নাও হইতে পারে, ওটা ডিপেন্ড করে যে তোমার
অবজেক্ট যেরকম স্মুথ, তো এটার জন্য স্পিনটা ওইরকম ভাবে বেশি দেওয়া লাগবে, এমন টাইপের, বুঝছো? আচ্ছা ভাই, বুঝছি। ওকে, আচ্ছা, তো তাহলে এগুলি ব্যাপার গেল। দেন আমাদের কাজটা কি? আচ্ছা, বার্নৌলির এটা কি দিছিলাম, তো তাহলে কি ভিসকসিটির কোনো লেকচার কি ছিল এটা, নাকি ভিসকসিটিটা তো দেওয়া হয় নাই সারিয়া? না ভাই, তোমাদেরটা দেওয়া হয়নি। তোমাদেরটা তো দেওয়া হয়েছে কি কি? তোমাদের এখানে আমাদের দেওয়া হয়েছে হলো ইয়েগুলা কি কি বলে, ফার্স্টে হলো ফ্লুইড মুভমেন্টের লেকচারের ওখানে সামারি দেওয়া হয়েছে, দেন ম্যাগনাস ফোর্স আর লিফট ফোর্স এইগুলো দেওয়া হয়েছে, তাই না? জি ভাই। ওকে, লিফ ফোর্স তো মনে ছিল, আচ্ছা হ্যাঁ লিফ ফোর্স ছিল ভাই। ওই যে অ্যারোফয়েলের ওখানে মধ্যে যেই কাজটা, হ্যাঁ হ্যাঁ তো ভাই। এখন আমরা তারও লিফট ফোর্সের ওই জিনিসটা দেখি। ফার্স্টে তোমাদের ওই গ্রুপে যে ভিডিও দেওয়া হয়েছে ওখানে থেকে ফার্স্টে ওপেন করি, 1 মিনিট। আচ্ছা, আমরা বার্নৌলিজ ইকুয়েশনের ফার্স্টের এই পার্টটা দেখে নেই। যদিও এখানের মধ্যে তারা অনেকগুলো জিনিস ওরকম ঘুরায় বলবে, বাট আমরা একটা কাজ করতে পারি। এর মধ্যে থেকে জিনিসগুলো কি ছিল, ফাইনাল আমরা কনক্লুশনের মধ্যে আসি, তো ওখানের মধ্যে থেকে রাফিনের কোয়েশ্চেনটার অ্যান্সার দেওয়া হবে। পার্ট 2 টার মধ্যে যাই। So just a quick review of what we were doing in the last video, GH, where the mass is the mass same because it's the density of the pressure, plus, or if height is below the surface, well, Bernoulli's equation tells height. So আচ্ছা, হ্যাঁ, ফর্টিজে এসে তো এগুলা এক্সাম্পল দেখানো যায়। তোমার তোমরা তো ও লেভেলসে থাকতে সময় ও লেভেলস তো পড়ছোই 3 মাস সামনাসামনি ক্লাসে আর কি। তো তোমাদের সাথে ফুটবল খেলতে যাওয়া হয় নাই, অনেক কিছুই হয় না। এগুলো আসলে সেট কয়টা ব্যাপার, লাস্ট কয়টা ইয়ার পড়াইতেছি, তো এই ইয়ার গুলোর মধ্যে এমন ভাবে মিস যাইতেছে। আচ্ছা, তো তাহলে যেই কথাটা বলতেছিলাম, দেখো রাফিন, আমাদের বার্নৌলিজ ইকুয়েশন যদি একটা সামারি বলি, সামারির ব্যাপারটা কেমন দেখো, তোমার ফ্লুইড ফ্লো, ওকে, তোমার ফ্লুইড ফ্লোটা, রেট অফ ফ্লো অফ ফ্লুইড যখন আমরা বলবো, তখন আমরা কিন্তু আসলে ভেলোসিটি বুঝাই না, হ্যাঁ, তখন আমরা জিনিসটা বুঝাই কি, ভলিউম অফ ফ্লুইড ফ্লোয়িং পার সেকেন্ড। বুঝতেছো কি বলি? ভলিউম পার সেকেন্ড। তো ভলিউম পার সেকেন্ডের ব্যাপারটা কেমন? ভলিউম মানে কি বলতো? ভলিউম অফ এনি সার্টেন প্রিজম ইজ ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ, তাই তো রাফিন? তো তাহলে এই যে ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ, আর এই যে লেন্থ পার সেকেন্ড, এই জিনিসটাকে আমরা কি বলি, যে ভলিউম পার সেকেন্ড মানে কি, যে ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ পার সেকেন্ড, যে প্রতি 1 সেকেন্ডে কতটুকু এরকম ভলিউম ফ্লো করতেছে। তো লেন্থ পার সেকেন্ড জিনিসটাকে আমরা কি বলি, ভেলোসিটি বলি নাকি রাফিন? তো এখানের মধ্যে থেকে তোমরা যে কোয়েশ্চেন কয়টা পাবা, এই কোয়েশ্চেনটা থাকবে এরকম, যে কতগুলি জেট স্কি আছে, যে পানির উপর দিয়ে কক্সবাজারে গেলে বা ওরকম বিচে গেলে কয়েকটা এরকম দেখা যায় না, যে জেট স্কি, লাইক তারা পানির উপর দিয়ে এরকম ফ্লো করে, বেসিক্যালি ওর মুভ করে। তো এখন হাউ ডু দে অ্যাকচুয়ালি ওয়ার্ক? তারা একটা চ্যানেল দিয়ে, ঠিক আছে, তারা একটা সার্টেন চ্যানেল দিয়ে সি ওয়াটার নিজেদের ভিতরে নেয়, এন্ড আরেকটা চ্যানেল দিয়ে কি করে, তারা ওই ওয়াটারটাকে ইজেক্ট করে। কিন্তু এই মেশিনটা কি করা,
এই বার্নলিস প্রিন্সিপালটা অ্যাপ্লাই করে বানানো। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো এরকম যে তোমার তারা যেই এরিয়া দিয়ে কি করে ওয়াটার গুলাকে ভিতরে নিচ্ছে, ওই এরিয়াটা হলো অনেক বড়। তো তাহলে তারা the velocity at which they are taking in the water, ওই ভেলোসিটিটা হলো কম। এখন তারা পার সেকেন্ডে যত ভলিউম ইনটেক করে তত ভলিউম কি করবে, তারা ছেড়ে দিবে। ওকে, তো তাহলে পার সেকেন্ডে যতটুকু ভলিউম তারা ভিতরে নেয় মেশিনটার আর স্কিটার তার কি করে ইকুয়াল ভলিউম ছেড়ে দিবে। কিন্তু তাদের রিলিজ করার যেই এরিয়াটা, রিলিজ করার এরিয়াটা হলো ছোট। সো রিলিজ করার এরিয়াটা যদি ছোট হয়, সো তাহলে ফর দ্য সেম ভলিউম অফ ওয়াটার টু ফ্লো আউট, তো কি করা লাগবে? এরিয়াটা যদি ছোট হয়, ভলিউমটাকে সেম রাখার জন্য ভেলোসিটি বেড়ে যাবে না, যে the velocity at which the water will be ejected will be higher. ওকে রাফিন, তো এইটা হলো মেইনলি আমাদের ব্যাপারটা। তো এর জন্য a1 v1 is equal to a2 v2, যেরকম একটা ফর্মুলা তারা এখানে মধ্যে দেখাইছে না। ভিডিওটা কম। ভাই এই ভিডিওটা কি বলি, এই ফর্মুলাটা কি ভাই মনে রাখতে হবে? না না, এই ফর্মুলা মনে Just রাখতে হবে না। এরকম আমাদের ছোট কয়টা এমন টাইপের কোয়েশ্চেন আসতে পারে। ক্যালকুলাস যে জীবনের কত বড় জিনিস সেটা আসলে বলে শেষ করা যাবে না, বুঝছো তাজওয়ার? যে এখানে আমাদের জীবনে যখন নাকি সামনে আরো কতগুলি ল্যাপলেস ইকুয়েশন, ফুরিয়ার ট্রান্সফর্ম, এইসব জিনিসগুলো শিখবা, দেন দেখবা ভাই যে ভয় আসলে দেখাও না। ফুরিয়ার ট্রান্সফর্মের মজার একটা গেমস আছে, বুঝছো? ফুরিয়ার ট্রান্সফর্মের এরকম মজার একটা গেমস আছে, ইয়েতে পাওয়া যায়, কি বলে পিএইচইটি সিমুলেশনের ওখানে থেকে একটা জাভা সিমুলেশনের গেম। গেম তো না, বেসিক্যালি ওখানের মধ্যে তোমার ওয়েভ গুলিকে, সাইন থেটা কস থেটার ওয়েভ গুলাকে ওরকম ম্যাচ করাইতে হয়, বুঝছো? তো ওগুলো জিনিস খুবই ইন্টারেস্টিং। যদি ম্যাথস ভাল লাগে তো তাহলে পরে ওই ব্যাপারগুলোতে অনেক মজা পাওয়ার কথা। তো এই গেমস এর ওইটা যেটা দেখাই দিই, দাঁড়াও পিসিতে দেখাই, 1 মিনিট। কোথায়? ভাইয়া তো মেসেঞ্জারে দিয়েছি, না পেলে ওইটা মনে হয়। ওকে, তবে দেখি পিসিতে ডাউনলোড করা ছিল। হ্যাঁ হ্যাঁ, এটাই, এই সিমুলেশনটাই। এটা গ্রুপে ফরওয়ার্ড করে দেই। এইটাতে তোমরা এটার কনসেপ্টটা বোঝার পরে এরপরে এগুলা ম্যাচিং এগুলা খেললে অনেক মজা হবে, বুঝছো? আচ্ছা, ওকে, ফাইনালি আর লিডস এর লাইনআপ দিয়ে দিয়েছে। ঠিক আছে, সো তাহলে পরে ফার্স্ট অফ অল আমরা এইগুলা ব্যাপার ডিসকাস করলাম। দেন এই যে এই গ্রেডিয়েন্ট আর ফ্লো রেট আর এইসব ব্যাপারগুলো আমাদের ভিসকসিটি টপিকে। তো ভিসকসিটি টপিকে আমরা নেক্সট ক্লাসে পড়বো। ওকে, তো আমরা আচ্ছা এই তো লিফট ফোর্স তো ডিসকাস করা হয় না। লাস্টের ব্যাপারটা আবার একটু বলতে পারবা? কোনটা কোনটা? লাস্টে যেটা বলছো, এই বার্নৌলিস ইকুয়েশন একটা ভলিউম পার সেকেন্ড, এই জায়গাটা। তো এখানের মধ্যে তুমি জিনিসটা এরকম চিন্তা করো যে একটা পাইপ দিয়ে পানি যাচ্ছে, ঠিক আছে? তুমি মনে করো বাগানের মানুষজন পানি দেয় না পাইপ দিয়ে, তো মনে করো এখানে কি হচ্ছে, পাইপ দিয়ে নরমালি একটা সার্টেন রেটে পানি বেরোয় আসতেছে। তুমি যদি পাইপের মুখটাকে এরকম চিকন করে ফেলো বা চ্যাপটা করে ফেলো, তো তখন কি করে, পানির ভেলোসিটিটা বেড়ে যায় না, ওই পানিটা আরো বেশি দূরে যায় না? তো এই জিনিসটা হলো আমাদের বার্নৌলিস প্রিন্সিপাল। জিনিসটা কি, যে তোমার ইকুয়াল ভলিউম অফ ওয়াটার কি হইতে হবে, যতটুকু ভলিউম অফ ওয়াটার ট্যাপ থেকে পাইপের মধ্যে ঢুকতেছে অত ভলিউম অফ ওয়াটার পাইপ থেকে বাইরে বের হয়ে যাবে।
কিন্তু কি ভাই বললাম? কোশ্চেনটা হলো ভাই ওইটা হ্যাঁ, যে বাইরের সময় যে ফোর্সটা দেয় ওইটা তো সেমই হওয়ার কথা না অ্যাজ দ্য বিগার ইনপুট। এই যে তোমার পুশটা সেম পাচ্ছে, ঠিক আছে? এখন পুশটা সেম পাচ্ছে, তো এখন যদি কি করে, এরিয়াটা যদি ছোট করে দাও, তো এরিয়াটা ছোট করে দিলে ওখানে পার ওয়াটার লেয়ার তোমার পুশটা যদি কি পায়, তোমার মনে করো এখানে এত বড় একটা এরিয়া ছিল, এটা থেকে পানি বেরোতেছিল, তো এখানে যতগুলি ওয়াটার লেয়ার ফোর্সটা পাচ্ছে, তুমি যদি ক্রস সেকশনাল এরিয়াটা ছোট করে দাও, তো তাহলে পার লেয়ার তোমার ফোর্সের অ্যামাউন্টটা কি হয়ে যাইতেছে, বেড়ে যাইতেছে না? তো তাহলে ওখানের জন্য কি করে, আরো বেশি দূরে যায়, ভেলোসিটিটা বেড়ে যায়। বুঝতে পারছো? যে বিকজ পিছের থেকে বাকি লেয়ার গুলা কি করে, তাদেরকে পুশ করে বের করে দেয়। কিন্তু ভাই এটার জন্যই যদি সামনে যায় তাহলে এটার যে ফোর্সটা ওটা সেম অ্যাজ দ্য বিগার ওয়ান হবে না? if it is to like push through the same amount of water as it takes in. তোমার যতটুকু পানি আসতেছে, যতটুকু পানি এন্টার করতেছে, এখন ওই পানিটাই যদি কি করে, এটা দিয়ে এখন কি করতে হবে, পাস করতে হবে। তো এখন এখান থেকে যতগুলি লেয়ার এরকম কি করতেছিল, সোর্সের থেকে পুশটা পাচ্ছিল, এখন এই জায়গা দিয়ে ওয়াট লেয়ার কয়টা পাস করতে পারবে, বেশি নাকি কম? কম। তো তাহলে যে কম লেয়ার যখন নাকি পাস করবে, তো তখন কি হবে, পিছের থেকে তো ঠিকই, পিছের থেকে তো ঠিকই অন্য লেয়ার গুলি এসে এই লেয়ার গুলিকে ধাক্কা দেওয়া শুরু করবে না? পিছায় যেগুলা লেয়ার গুলি আছে, পরের লেয়ার গুলি এক্সিস্টিং লেয়ার গুলোকে পুশ করতে থাকবে। তো তারা এসে তোমার যদি ক্রস সেকশনাল এরিয়া সব জায়গায় সেম থাকতো, তো প্রত্যেকটা জায়গায় ইউনিফর্ম ভেলোসিটিতে এরকম মুভ করতো। কিন্তু যখনই নাকি তোমার লেয়ারটার কি করা হয়েছে, চ্যানেলটার থিকনেস এরকম কমায় দেওয়া হয়েছে, তো পিছের লেয়ার গুলা জমে থাকতে থাকতে তো তখন আর কি করবে, পুশটা বেশি দেবে না পার লেয়ারের উপরে, বিকজ তুমি জায়গাটা কি বানাই দিছো, ছোট বানাই দিছো। তো ইকুয়াল ভলিউম অফ ওয়াটার যতটুকু এন্টার করতেছে ততটুকু যদি এক্সিট করতে হয়, তো এই ছোট লেয়ার, এই যে চিকন যে পাতটা আছে, ক্রস সেকশনাল এরিয়াটা যে কমাই দিলাম, তো এখান থেকে লেয়ার তো বের হইতেছে কয়টা, একটা। তো আমাদের পার সেকেন্ডে লেয়ার ঢুকতেছে তিনটা, বের হইতেছে একটা, তো তাহলে কি ইকুয়াল ভলিউম অফ ওয়াটার ইন এন্ড আউট হইলো? তো ইকুয়াল ভলিউম অফ ওয়াটার ইন এন্ড আউট হওয়ার জন্য কি করা লাগবে, পার সেকেন্ডে তিনটা করে লেয়ার পাস করা লাগবে। তো তাহলে এই যে লেয়ারটা যাচ্ছে চিকন পাতটা দিয়ে, তার কি করতে হবে, স্পিডটা বেশি হইতে হবে। তো তাহলে যেন তারপরে আরেকটা লেয়ার এন্ড তারপরে আরেকটা লেয়ার, ওই তিনটা লেয়ার মিলে একসাথে পাস করতে পারে। বুঝতে পারছো ওই জিনিসটা? বুঝছি। এটা যত আমরা পাতলা করব তোমার তত বেশি মানে পার সেকেন্ডে লেয়ার বের হবে না ম্যাচ করার জন্য? হ্যাঁ হ্যাঁ, যত এটার সাথে ফুটবলের কি রিলেশন? এইটার সাথে ফুটবলের রিলেশন না, এটা তো আমাদের ফ্লুইড ফ্লো এর সাথে। আচ্ছা ভাই, তুমি যে বললে জেট স্কিতে এই ওয়াটার আউটটা কি ওই যে পিছে দিয়ে যেটা বের হয় ওইটা না? হ্যাঁ হ্যাঁ, পিছে দিয়ে তারা ছোট ক্রস সেকশনাল এরিয়া দিয়ে বেশি ভেলোসিটিতে বের করে, তো তখন তারা কি করতেছে, বাইরের ওয়াটারটাকে ব্যাকওয়ার্ড একটা ফোর্স দেয়, সো ওই ওয়াটারটা রিঅ্যাকশন ফোর্স হিসেবে ফরওয়ার্ড। স্কিটাকে সামনের দিকে আগে ফরওয়ার্ড। আচ্ছা ভাই, সিটের পিছে দিয়ে আরেকটা বের হয় ওইটাই কি এটা? কোনটার পিছে দিয়ে বুঝি নাই। সিটের পিছে দিয়ে আরেকটা তো আছে, ওইটাই কি এটা? ওইটাই এটা, যে আমাদের পুরো স্কিটার পিছে, বুঝছো? ও আচ্ছা আচ্ছা, বুঝছি। ভাই ওটা তো উপর, এটা তো ডাইরেক্ট আপওয়ার্ডস এ যায়, তাহলে ওটা কিভাবে এফেক্টিভ? আপওয়ার্ডস এ যায়, ওইটা তো তোমার সিটের পিছেরটা, ওইটা তো কোনো সিগনিফিকেন্টই না, ওইটা জাস্ট এক্সট্রা কতগুলো ওয়াটার কিছু, ঠিক আছে? যে এটা অ্যাকচুয়ালি পিছের দিকে যে পুশ করতেছে ওইটা তোমার সামনে নিয়ে যায়। ওকে, তো এরপরে লিফট ফোর্সের ব্যাপারটা, লিফট ফোর্সের কাহিনীটা কেমন,
এই জিনিসটা তো প্রিভিয়াস ব্যাচের লেকচার, তোমাদেরটা খুলি। তো এখন এখানের মধ্যে কাজটা কি হয়, যে এরোপ্লেনের এই ল্যান্ডিং আর টেক অফের সময় বা এরকম আমাদের যে লিফট ফোর্স গুলি ইউজ করে যেসব জিনিসগুলা, তো এখানে আমাদের লিফট ফোর্স এর ব্যাপারটা কিভাবে কি কাজ করে দেখো। যে তোমার একদিক দিয়ে পাঁচটা কি থাকে, মোরলেস স্ট্রেট থাকে, আর আরেক দিক দিয়ে কি করতে হয়, তাদের একটা গ্রেটার ডিস্টেন্স বা একটা গ্রেটার এরিয়া কভার করে আসা লাগে। এরকম টাইপের একটা ব্যাপার ছিল না তাজওয়ার? তো এখন এখানের মধ্যে জিনিসগুলো দেখো, কাজটা কি, যে তোমার একদিক থেকে কি করে স্ট্রেট পাথে এরকম মুভ করতেছে এয়ার, আর আরেক দিক থেকে কি করতেছে ওই এয়ারটা ওরকম ডিটাচ হয়ে দেন আবার ফেরত এসে জয়েন করতেছে। এই জিনিসটা স্পেসিফিক্যালি ওরকম জয়েন করে না। যে ভেরিটাসিয়ামের একটা ভিডিও ছিল না ওই লিঙ্কগুলোর মধ্যে শারিয়ার? জি ভাইয়া। তো তাহলে ভেরিটাসিয়ামের ওই ভিডিওটার মধ্যে কি বলা ছিল, যে এখানে তোমার আমরা নরমালি যেটা চিন্তা করি, কি চিন্তা করি, যে এই যে এয়ারের লেয়ার গুলা যে মুভ করতেছে, নিচেরটার থেকে কি ডিস্টেন্স কভার করা লাগে কম, আর উপরেরটা ডিস্টেন্স কভার করা লাগে বেশি। সো ইন অর্ডার টু মিট টুগেদার তাদের কি দরকার হয়, ধরো ভিডিওটা ছাড়ি। হ্যাঁ, দুইটা এয়ার তো কখনো মিট করে না, এটাই না মিসকনসেপশনটা ছিল? হ্যাঁ, দুইটা লেয়ার ওইটা আসলে মিট করে না, ওই জিনিসটাই আমরা আসলে ভেবে আসতাম যে ওগুলো মিট করে। তো ওইগুলা টাইপের এক্সপ্লেনেশন ছিল। তো ওই মিসকনসেপশনটা যেন বিল্ড আপ না হয় তোমাদের, এর জন্য ভিডিওগুলো দেওয়া হয়েছে। তারা ওপেন করি, এই জিনিসটা ডিসকাস করা শেষ করি। সো আমরা ফার্স্ট এই ভিডিওটা দেখে নেই যে উইংস গুলো অ্যাকচুয়ালি কিভাবে করে কাজ করে। ওকে, ভিডিওগুলো খুবই ছোট ছোট, তো বেশি সময় লাগবে না। Snuck into Minute Physics Studio to explain how a wing actually works. Hang on. Something doesn't feel right. Ah, that's better. Now, everyone knows that a wing generates lift due to its characteristic shape. Since air travels farther over the top of the wing, it must go faster than the air underneath so that both streams meet up simultaneously at the trailing edge. And according to Bernoulli's principle, faster flowing air exerts less pressure than the slower air beneath the wing. This pressure difference creates an upward force, lift. Job done, right? Nope. This simple explanation taught in many textbooks and classrooms has obvious problems, like how could a plane fly upside down? Some planes, like the Wright brothers, had nearly flat wings, so presumably air would travel the same speed over both sides and there would be no lift. Plus, experiments show that airstreams don't meet up at the back of the wing. Air over the top goes significantly faster, reaching the trailing edge first. So, how does a wing actually generate lift? Well, the key is the wing must deflect air downwards. This can be achieved using asymmetric or cambered airfoils or by increasing the angle of attack. Air under the wing is deflected down, and by the Coanda effect, air above the wing is guided along its surface and down as well. Since the air is slowed and deflected down by the wing, it pushes the wing up and back, lift and drag. This is in accordance with Newton's third law of motion. But hang on, if you can explain lift only using the deflection of air and Newton's laws, then the Bernoulli explanation must be completely wrong. Well, no. Air over the top of the wing does go faster than air beneath, creating a pressure difference that generates lift. Then this Newtonian explanation is unnecessary rubbish, and the original explanation was right. But that's not true either. The original explanation incorrectly assumed that air over and under the wing must reconnect at the trailing edge, and there was no mention of deflecting air down.
each explanation done correctly completely accounts for the lift generated by a wing. They're just two different ways of looking at the same thing. So next time someone brings up the standard misconception, you can tell them that explanation just doesn't fly. And if you ওকে, সো এই ছোট ভিডিওটার মধ্যে কিন্তু আমাদের মোরাললেস এরকম সামারাইজ করে দিচ্ছে ব্যাপারটা। জিনিসটা কেমন, আমাদের কোয়ান্টা ইফেক্টের জন্য ওই যে লেয়ার গুলা যে কি করতে চায়, কোন একটা সারফেসের সাথে স্টিক করে থাকতে চায়, সো তাহলে হোয়াট হ্যাপেন্স, আমাদের উইংটা যখন নাকি ওরকম শেপে থাকবে, কি করতেছে যে অ্যাঙ্গেল অফ অ্যাটাকটা যে ডিরেকশনে, তো উইংটা যখন এমন ভাবে থাকে তখন কাজটা কি হয়। এখানে করে এয়ার গুলাকে কি করতেছে, এয়ার তো হরাইজন্টালি ফ্লো করতেই পারে, তাই হরাইজন্টালি ফ্লো করা এয়ারটাকে সে কি করতেছে, দ্য উইং ইজ ড্র্যাগিং ইট ডাউনওয়ার্ডস। সো তাহলে এয়ার এর উপরে যদি এরোপ্লেনের উইংটা ডাউনওয়ার্ড ফোর্স এক্সার্ট করে, সো তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল কি হবে, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন। এন্ড আমরা যেহেতু কি জানি নিউটনস ল পেয়ার গুলি নিয়ে যে ডিটেইলসে এত কিছু পড়ে আসছি, সো ফ্রম দেয়ার উই নো দ্যাট এয়ার এর উপরে যদি উইং একটা ডাউনওয়ার্ড ফোর্স এক্সার্ট করে, সো তাহলে এয়ার উইল এক্সার্ট অ্যান ইকুয়াল বাট অপোজিট ফোর্স অন দা উইং। তো তাহলে উইং কি পায়, ওখানে থেকে আপওয়ার্ড ফোর্সটা পায়, যে আপওয়ার্ড ফোর্সটাকে আমরা কি বলি, লিফট নামে ডাকি। ঠিক আছে, তো এখানের মধ্যে মেইন মিসকনসেপশনটা হলো এইটা, যে কি জিনিস, তোমার এইখানে এসে লেয়ার গুলিকে যে মিট করতে হবে এমন কোনো কথা নাই। মেইন কাজটাই কি, মেইন কাজটাই হলো দ্য layers of air will be dragged down। তো তার মানে এয়ার এর উপরে উইং এর ফোর্সটা হলো নিচের দিকে, সো তাহলে উইং এর উপরে এয়ার এর ফোর্সটা কোন দিকে হবে, আপওয়ার্ড ডিরেকশনে হবে। ঠিক আছে, এখানের মধ্যে আরেকটা জিনিস, চার নম্বর ভিডিওটা কি ছিল, Hello, ওকে আমরা hello, এই hello. ভিডিওটা So দেখে today we're going to be taking a look at how planes actually fly. So basically, planes fly because they have wings. So thank you all very much for watching. No, seriously, this video is going to take a look at what the wings are actually doing, which causes a plane to fly. Now, I'm no physicist, so please forgive me if I say something out of turn during this video. So firstly, we'll need a wing. This shape here represents the cross-section of an aircraft wing, also called an aerofoil. This view is if you were looking at it from side on, i.e. from the wingtip looking towards the plane. So one of the most common but incorrect theories which is taught is something called the longer path or equal transit theory, which is based on the Bernoulli principle. So the explanation that this theory gives is that the airflow, the air which is hitting the wing, splits as it hits the front of the wing. The air passes over and under the wing and rejoins at the back of the wing at the same time. So for this to happen, the air flowing over the top of the wing has a further distance to cover over the curved surface, therefore it speeds up. As the air speeds up, it causes an area of low air pressure above the wing. The air which passes underneath the wing slows down because it has a shorter distance to travel, and this causes high air pressure below the wing. The end result, this theory states, is that it's this pressure difference above and below the wing which causes the wing to move upwards, and this upwards force is more commonly called lift. Now, there are a few aspects of this theory which are correct, but it doesn't tell the full story. So I'm going to give you the correct answer first and then try and explain what's going on after. So the correct answer is that lift is created because a wing or an aerofoil is turning the airflow and directing it downwards. It's not a pressure difference which creates lift. So here comes my attempt at explaining it, and again, physicists, please be gentle with me. So the airflow hits the front of the wing and splits, the same as before. Also, Bernoulli was correct when he talked about the difference in air pressure above and below the wing, and he was also correct in saying that the air which flows over the top of the wing speeds up.
Now, the air which passes over the wing kind of sticks to the top of the wing and follows the curve of the upper surface. This sticking phenomenon is known as the Coanda effect. As the airflow leaves the wing at the back, it leaves at a slight downward angle because of that curve. That downward deflection also affects the air which passes under the wing and also turns it in a downward direction. It's this turning of the airflow which causes lift. You can generate more lift in two ways. The first is by increasing the speed at which the air passes around the wing. This is generally attained by simply flying faster. You can also increase something called the angle of attack. This is the angle of the wing relative to the airflow. So in this example, you can see that the wing is pretty much pointed directly into the airflow. However, if we increase the angle of attack, you can see that the wing is tilted backwards. This creates more lift because the airflow is turned downwards at a sharper angle. Now, there is a danger to increasing the angle of attack. If you increase that angle too much, there will come a point where the airflow cannot turn and follow the top of the wing. When this happens, the airflow will separate from the top of the wing. This is what happens when an aircraft stalls. There is no steady flow of air over the wing, therefore the wing stops producing lift and the plane begins to literally fall out of the sky. Now, there are a couple of devices used on aircraft which help increase the amount of lift that a wing can generate. The main one you have are flaps. The flaps on any aircraft are designed to increase the amount of lift that a wing can produce by increasing the surface area of the wing. This allows a plane to take off and land at slower speeds, yet still produce enough lift for safe flight. The downside to flaps is that they create a lot of aerodynamic drag, or you could think of it as wind resistance. Normally, flaps are constructed and integrated into the overall shape of the wing. Then they extend downwards at the back of the wing. This increases the curvature for airflow around the wing. On modern aircraft, you will likely see something called a slotted flap. When extended, these have a small gap between the wing and the flap itself, where air can pass from underneath the main wing through a small slot and over the flap. This helps the airflow over the main wing stay attached at higher angles of attack. Now, if you really want to solidify your understanding of flaps, I'd recommend looking at some pictures of aircraft flaps online. You'll notice that the flaps are essentially mini wings. They have a similar shape and structure to the main wing. Now, another device which is most commonly found on commercial jets is the leading edge slat. This device sits over the leading edge or the front of the wing and can extend forward to increase the surface area of a wing, again causing the wing to produce more lift at slower speeds. These can also have a slot where air passes underneath the leading edge slats and then flow over the main wing. As with flaps, these can be retracted to reduce the amount of drag or wind resistance, allowing a plane to fly faster. Now, there is one more device which is normally integrated into a wing, however its purpose is to reduce the amount of lift that a wing produces. These are the spoilers. So these are normally flat panels which extend up from the top of a wing. They are called spoilers because they spoil the airflow over the top of the wing and reduce the amount of lift it produces. These are most often used on landing to ensure that an aircraft touches down safely and to prevent it from taking off again. They also have a secondary effect that they create a lot of drag or wind resistance, assisting the plane with slowing down to a safe taxi speed on the ground. They may also be used in flight to help a plane descend faster, however they will only be partially extended. The main issue with this is that they create a lot of turbulent air, which causes the wings and the plane to vibrate. You also get a sort of a rushing wind noise, so both of these effects can be uncomfortable for passengers. So I hope that explains the basics of how তো তাহলে পরে এখানের মধ্যে মেইন কাজটাই কি, লিফটের জন্য তোমার ওই উইং এর সাথে এয়ারের লেয়ারটা লেগে থাকে ওই কোয়ান্ডা ইফেক্টের জন্য। তো এটার জন্য কি করে, এয়ারটাকে নিচে নামায় নিয়ে আসে বেসিক্যালি, সো ইট ডিরেক্টস দ্য এয়ার ডাউনওয়ার্ডস। তো এই এয়ারটাকে নিচের দিকে নামানোর জন্য কি হয়, এয়ার উইং এর উপরে বা ওভারঅল প্লেনের উপরে একটা আপওয়ার্ড ফোর্স এক্সার্ট করে, যেটাকে আমরা কি বলি, লিফট বলি।
ওকে, তো কারো কি এগুলা নিয়ে আর কোনো কনফিউশন আছে? আফিফ, আরাফাত, রাফাত, বুঝতে পারছো? হ্যাঁ, এখানের মধ্যে প্লেন যখন নাকি নিচে আছে তো তখন ওইটাকে উপরে তোলার জন্য অ্যাঙ্গেল অফ অ্যাটাকটাকে বাড়ায় দেয়, তো তাহলে যেন লিফট আরো বেশি পায়, যে ওই এয়ার গুলাকে যেন আরো বেশি ওরকম নিচের দিকে ট্র্যাক করে, তো তখন লিফটটা যেন আরো বেশি উপরে পায়। আচ্ছা হ্যাঁ, ল্যান্ড করতে সময় ওই যে ওইগুলা স্পয়লার গুলা দিয়ে তোমার ল্যান্ড করতে সময় কি করে, তোমার ডিরেকশনটা ওরকম ডাইভার্ট করে রাখে, তো তাহলে যেন ওরকম ফাস্টার নিচের দিকে নামতে পারে, বুঝছো? হ্যাঁ, এখানের মধ্যে হেলিকপ্টারের একটা কাজটা কি হয়, হেলিকপ্টারে বেসিক্যালি তোমার পাখাটা যখন নাকি ঘুরতেছে, সো ওইটা এয়ার গুলাকে, যে হেলিকপ্টারের পাখা যখন ঘুরে তার নিচে কিন্তু এয়ার এর একটা ভয়েড ক্রিয়েট করে, তো তখন ওই এয়ার গুলাকে নিচের দিকে টেনে নিয়ে আসে, ওই যে হেলিকপ্টারের উইং গুলা এয়ার গুলাকে ওরকম নিচের দিকে টেনে নিয়ে আসে একটা ভ্যাকিউম ফ্যানের মতো বেসিক্যালি, তো এয়ার গুলাকে নিচে টেনে নিয়ে আসলে তখন এয়ারটা কি করে হেলিকপ্টারের উপরে ওরকম আপওয়ার্ড ফোর্সটা দেয়, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, তাহলে তোমার ওই হেলিকপ্টার চলার সময় একটু নোজ ডাউন করে রাখে কেন? এটা কি টার্বুলেন্সকে আটকানোর জন্য? না না, এটা তো তোমার এই যে হেলিকপ্টারটা যে এয়ারটাকে নিচে নামাইতেছে, তো এর জন্য তো জাস্ট আপওয়ার্ড ফোর্স পাবে নাকি, হ্যাঁ ভাইয়া, ও তাহলে সে আচ্ছা, একটু তখন জাস্ট অ্যাঙ্গেলে ওভার ফরওয়ার্ড। করতে পারে, তো তাহলে সে সামনে যাওয়ার জন্য কি করে, সে সামনে যাওয়ার জন্য এই যে আমরা যে মুভমেন্টের জন্য হাঁটার জন্য কি করে পাটাকে একটু বাঁকায় করে না, যে আমরা যদি স্টম্প করি, হ্যাঁ ভাইয়া। যে পাটাকে যদি একদম স্ট্রেইট রেখে এরকম উপরে নিচে মুভ করে, তো তাইলে পরে তো আর হবে না, মুভ করতে পারবো না, আমরা কি করি মাটিটাকে পিছে ধাক্কা দেই, তো তাহলে যেন মাটি আমাদেরকে সামনে পুশ করে, তো এখানের মধ্যে হেলিকপ্টারের নোজটা একটু নিচে করে রাখা কেন, তাহলে যেন এয়ারটাকে একটা অ্যাঙ্গেলে নিচে নামায়, তো তাহলে যেন এরকম অ্যাঙ্গেলে ফরওয়ার্ড ফোর্স পায়, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, হ্যাঁ ফর্ম আপ হবে তাজবার। ওকে, তো তাহলে আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা ভিসকসিটি নিয়ে ডিসকাস করব। ওকে, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।